আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর ৩ সদর আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে স্থানীয় নেতাকর্মীরা। বাদ জুমা বেগম জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার সহ বড় বোন এবং ভাইয়ের কবর জিয়ারত শেষে প্রচারণা শুরু করেন তারা। এ সময় 31 দফার লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান নেতৃবৃন্দরা। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হালিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, এই কবর জিয়ারতের মাধ্যমে আমরা দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে, তার কাছে প্রার্থনা করলাম যাতে আমরা বিপুল ভোটের ব্যবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচিত করতে পারি। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে কমিশন। এ সময় তারা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন সম্ভব নয়, আইন করাও সম্ভব নয়, প্রয়োজন নির্বাচিত সংসদ। কোনো আইন বা আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয় সে ব্যাপারেও সতর্ক করেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার এলেই দেশের সব সমস্যার সমাধান হবে। রুদ্র রফিকের রিপোর্টেরই বিস্তারিত। নারীর উপর সহিংসতা অসম্মান প্রতিরোধে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের এই মৌন মিছিল। মুখে কালো কাপড় বেঁধে নারীদের অপমানের প্রতিবাদ জানায় তারা। মিছিলের আগে সমাবেশে কথা বলেন বিএনপি নেতারা। এ সময় বক্তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা নিয়ে জামাত আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। শুধু ভোটের জন্য এক ধরনের কথা বলবেন, নারীদের উপর অত্যাচার করবেন, এটা নারী সমাজ বরদাস্ত করবে না। এ সময় বেগম সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নারীদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ ধর্ম নিয়ে ব্যবসার প্রতিবাদ করেন। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হলে জনগণ তা বিবেচনা করবে বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। এদিকে চট্টগ্রামে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে চলমান অনেক সংকট কেটে যাবে। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। অন্যদিকে দিনাজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি কখনোই পালিয়ে যায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো, কখনোই মানুষকে ছেড়ে পালিয়েও যায় না অথবা ভয়ে আত্মসমর্পণও করে না। রুদ্র রফিক, RTV, ঢাকা। একই দিনে গণভোট ও নির্বাচন হলে সংস্কারের মূল উদ্দেশ্য গুরুত্বহীন হয়ে পড়বে।
তাই জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত সহ ইসলামী ৮ দল। শুক্রবার রাজধানীর মগবাজারে যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় সরকারের ৩ উপদেষ্টার অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন তারা একটি বড় রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। সংবাদ সম্মেলনে জানানো হয় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দল। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে তা পরিষ্কার করতে সরকারকে আহ্বান জানান তিনি। সন্ধ্যায় কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ তাহের বলেন সরকার ভারতের অন্যায় আবদার ও সিদ্ধান্তের কাছে নীতি স্বীকার করলে তার পরিণতি শুভ হবে না। বাংলাদেশ নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। পত্রিকায় দেখলাম আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন, জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে তাড়িয়েছে। ভারতের কোন আধিপত্যবাদ এবং বশ্যতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না। এই সনদে অস্পষ্টতা রয়েছে, যে কারণে ক্ষমতাবানরা এই জুলাই সনদ তাদের মতো করে ব্যবহার করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার এনসিপির নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন জুলাই সনদ কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া তা পরিষ্কার করার আহ্বান জানান তিনি। এদিকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদের অস্পষ্টতা দূর না করলে তাতে সই করবে না এনসিপি। রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সব রাজনৈতিক দলের মতামতকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন এর মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। গণভোটে সনদের পক্ষে রায় এলে সেটি বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের ওপর নৈতিক এবং কিছুটা আইনি বাধ্যবাধকতা তৈরি হবে বলেও মত বিশ্লেষকদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির পরপর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ায় বিভেদের সুর দেখা গেলেও ক্রমান্বয়ে সেটি আংশিক সন্তুষ্টিতে রূপ নিচ্ছে। এতে গণভোটের পক্ষে জনরায়ের প্রত্যাশা হচ্ছে ইতিবাচক। গণভোটের নেতিবাচক প্রচারণা চালিয়ে পতিত স্বৈরাচার জুলাই সনদ ব্যর্থ করতে অপচেষ্টা চালাবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি মেনে নিলে সেই অপচেষ্টা নস্যাৎ হয়ে যাবে বলে মত তাদের। যেই সরকার পতিত হয়েছে এবং যারা গত 15-16 বছরে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করেছিল, তাদের কাছে এটা পছন্দ নাও হতে পারে। তাদের একটা আগ্রহ থাকতে পারে পুরো গণভোটে টাকে না ভোট দিয়ে এটাকে একটা ব্যর্থ জিনিসে পরিণত করা। কিন্তু তাদেরকে বাদ দিলে আমার তো মনে হয় দেশের আপামর মানুষ সংস্কারই চায়। জুলাইয়ের যে আন্দোলন হয়েছে এটি শুধু একটা নির্বাচনের জন্য না, তো সেখানে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ভারসাম্য তৈরি করার জন্য আমার কাছে মনে হয় যে এই জুলাইয়ের যে সনদ এটি বাস্তবায়ন করা প্রয়োজন আছে, সেটি আসলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আমার কাছে মনে হয়। এখনো যে সংকট দেখা যাচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটি কেটে যাবে বলে মনে করেন তারা। পুরোপুরি সমস্যার সমাধান হয় না, তো সংকট তো আসলে কিছুটা থাকবেই এখানে এই অবস্থায় যা মনে হচ্ছে।
তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আমার মনে হয় আস্তে আস্তে সব রাজনৈতিক দলই নির্বাচনমুখী হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। এবং এটি দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি আমার মনে হয় রাজনৈতিক দলের উপরই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটি বাস্তবায়ন নির্ভর করবে। গণভোটে জনরায় এলে গঠিত সংবিধান সংস্কার পরিষদ সনদ বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতায় না পড়লেও নৈতিক ও রাজনৈতিকভাবে বাধ্য থাকবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যে শেষ কথাটা কিন্তু সংস্কার পরিষদের নির্বাচিত সদস্যরাই বলছেন, এবং সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে বিএনপি সেখানে শেষ কথাটা বলতে পারবেন, কিন্তু ওনাদের উপরে একটা নৈতিক এবং একটা রাজনৈতিক চাপ থাকবে যে এটা সম্পূর্ণ বাস্তবায়ন করার। এটা কোনো আইনগত দায়িত্ব বলে আমি মনে করছি না। অধ্যাদেশ না দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কর্তৃত্ব অভ্যুত্থান থেকে এসেছে বলে মনে করেন তারা। খান আলামিন, RTV, ঢাকা। গণহত্যা মামলার রায় ঘিরে আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য আইনিভাবে মোকাবেলা করবে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যে কোনো কর্মকাণ্ড ও কর্মসূচি অপরাধ হিসেবে গণ্য হবে। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম মৃত্যু দিবস নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, গণভোট কেমন হবে তা নির্ধারণ করবে গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি, আর সেটাই হবে বাংলাদেশের মানুষের আগামী দিনের পথ দেখানোর সঠিক পাথেয়। রায় কি দেবেন, রায় না হওয়ার পর্যন্ত, রায় হওয়ার আগ পর্যন্ত আমাদের কারোরই জানার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম। শুধু নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি, সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে সরকার। রাজশাহীতে জেলা জজের ছেলে হত্যার ঘটনায় সারা দেশে বিচারকদের নিরাপত্তা সহ 2 দফা দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন BJSA। এ সময়ের মধ্যে সরকার দাবি পূরণ না করলে রোববার থেকে তারা কলম বিরতি করবেন বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার BJSA-র সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলামের সই করা বিবৃতিতে এই আলটিমেটাম ঘোষণা করা হয়। রাজধানীর জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরি থেকে 35টি ককটেল সহ বোমা তৈরির 4 বস্তা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভিযানে গিয়ে ক্যাম্পের 7 নম্বর সেক্টরের 2 বাড়িতে এই ককটেল ফ্যাক্টরির সন্ধান মেলে। মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, ফ্যাক্টরি থেকে কাউকে গ্রেপ্তার করা না গেলেও নাশকতা ও ক্যাম্পে আধিপত্য বিস্তারে এসব ব্যবহৃত হতে পারে বলে ধারণা পুলিশের। আরো জানাচ্ছেন AR বাদল। 13 নভেম্বরকে ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় নাশকতাকারীরা। এদিন ককটেল বিস্ফোরণের সাথে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। রাজধানীর জেনেভা ক্যাম্পের ককটেল ফ্যাক্টরির সন্ধান মূলত গ্রেপ্তারকৃতরাই পুলিশকে জানায়। 2টি বাড়িতে ককটেল তৈরি হতো বলে নিশ্চিত করে পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। জনৈক মুক্তার হোসেন তার বাড়িতে অভিযান চালাই, তো সেখান থেকে আমরা 35টি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম, টিনের কৌটা, যেগুলো জর্দার কৌটা, পেরেক, গ্লাস চূর্ণ এবং আরও সলতে, যেটা পেট্রোল বোমাতে কাজে লাগে, এই জিনিসগুলো, বিয়ারিংয়ের বল, এগুলো আমরা প্রায় আনুমানিক 4 বস্তা পরিমাণে উদ্ধার করেছি। বম তৈরির যারা কারিগর আছে, মাত্র আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, তাতেই এই রিকভারি, সো এটা চলমান থাকবে। উদ্ধার হওয়া ককটেলগুলো রাজধানীর রায়ের বাজার কবরস্থানে নিয়ে ধ্বংস করা হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC-র বোমা ডিসপোজাল ইউনিট ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। AR বাদল, RTV, ঢাকা। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে জেলায় সফররত জ্বালানি, শিল্প ও বাণিজ্য উপদেষ্টার গাড়ি বহরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ। ভোলা বরিশাল সেতুর
নকশার কাজ এখনো শুরু হয়নি। জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় জ্বালানি উপদেষ্টার এমন মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে নিরাপদে স্থান ত্যাগ করেন উপদেষ্টারা। পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্তের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে ২৬ খণ্ডে ভাগ হওয়া ড্রাম থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রাজধানীতে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে উদ্ধার হয় ২৬ খণ্ডে খণ্ডিত রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশরাফুলের মরদেহ। ৪ বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বোন আদ্রিতা খাতুন। মরদেহ নিতে আসা পরিবারের অন্যান্য সদস্যরাও শোকে পাথর। আল্লাহ, যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। আশরাফুল ভাইয়ের 2 বাচ্চা, 1 মেয়ে 1 ছেলে। মঙ্গলবার রাতে আমার সঙ্গে কথা হয়েছে। আমি রংপুরে মেসে থাকি। উনি আমাকে ফোন দিছে, ওনার বাবা অসুস্থ ছিল মেডিকেলে। তারপর উনি ঢাকায় জানি কি কাজ ছিল। ওনার বন্ধু যারে সে আমাকে কইলো গাড়ি রাখতো। আমার বোনটা কইলো তোর দুলা ভাই গাড়ি রাখতো তোর কাছে। আমি কইবো যে আমার বর্ডার গার্ডের ভাইবা ছিল বিজেপির, আমি আবার ঢাকা আসবো বিদায় আমার কাছে গাড়িটা রাখতে দেই নাই। পরে অন্য কোথাও বন্ধুর কাছে রাখছে মনে হয়। হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে পাওনা টাকা আদায়ে ঘটতে পারে এ হত্যাকাণ্ড। মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজ আমরা আসলে যাচাই বাছাই করলেই প্রকৃত রহস্য হয়তো উদ্ঘাটন হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা হয়তো অনেক তথ্যই পাবো। ঘটনার পর থেকেই জরেজ পলাতক। তাকে ধরতে প্রযুক্তিগত ও ম্যানুয়াল দুইভাবেই নজরদারি বাড়িয়েছে পুলিশ। এই ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার কথা জানান প্রশাসন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি, তবে এখনও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। অন্যদিকে রাজধানীর বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 40 টাকা। আর আলুর দাম সামান্য বাড়লেও মোটা চাল ও ডিমের দাম কিছুটা কমেছে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে 40 টাকা বেড়ে 120 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে। তবে ডিসেম্বরে আগাম জাতের পেঁয়াজ এলে স্বাভাবিক হওয়ার কথা বলছেন বিক্রেতারা। তখন আমদানি কম হয়, এই জন্যই আপনার বাজার বাড়িয়ে যায়। আবার যখন বাজারে আমদানি হয়ে যায় তখন আবার কমে যায়। আগে নিতাম 5 কেজি, এখন নিচে মাত্র 2.5 কেজি কমাই নিতে হইতেছে আর কি। অন্যদিকে কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়ে আলু বিক্রি হচ্ছে 25 টাকায়। তবে দাম কমেছে মোটা চাল ও ডিমের। এদিকে পুরোপুরি শীতের আগমন না হলেও শীতকালীন আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে এখনো স্বস্তি ফিরেনি ক্রেতা মনে। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। শীতকাল যেহেতু আসে তাহলে হয়তো বা সবজির দামটা কিছু কমে আসবে, কিন্তু এমন পর্যায়ে আসছে আবার সেই পূর্বের মতো হয়ে গেছে। প্রতি সবজিতে 20 টাকা 30 টাকা দিতে বেড়ে গেছে। চালু আছে, চালের দাম মোটামুটি কমছে, আরো কমবে। এদিকে গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে মসুর ডাল, ছোলা, ময়দা ও তেলের দাম বাড়লেও আগের দামে রয়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগি। আব্দুর রহিম, RTV, ঢাকা। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের 243 আসনের মধ্যে 207টিতে এগিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA জোট। ভূমিধস জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন এই জোট। সবকিছু ঠিক থাকলে টানা পঞ্চমবারের মতন বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। 243 সদস্যের বিধানসভায় 2 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে গেল 6 নভেম্বর ও 11 নভেম্বর। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 67.13%, যা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি। রাতভর ইউক্রেন জুড়ে নির্মম হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসনের তরফে জানানো হয়, মামলায়
হামলায় রাজধানীর কিয়েভে নিহত হয়েছে অন্তত 6 জন। আর ইউক্রেনের দক্ষিণের গুরুত্বপূর্ণ বন্দর শহর চোর্নোমস্কে নিহত হয়েছে আরও অন্তত 2 জন। এ সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের 216টি ড্রোন গুলি করে অথবা আটক করে। এর মধ্যে 66টি ড্রোন দক্ষিণ ত্রানোদাস অঞ্চলে ভূপাতিত করা হয়। হামলার ফলে বিদ্যুৎহীন হয়ে আছে ইউক্রেনের বিশাল এলাকা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদকজয়ী 3 বাংলাদেশি আর্চারের প্রত্যেককে 10 লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে 24তম এশিয়ান আর্চারি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া আর্চারি উন্নয়নের পাশে থাকার কথা জানান তিনি। এবারের আসরে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রূপা জিতেছে হিমু বাছার ও বন্যা আক্তার, আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে 3 জন মেডেল পেয়েছেন, মেডেলিস্ট হয়েছেন, তাদেরকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি। বাংলাদেশ অন্যান্য স্পোর্টসের তুলনায় আর্চারিতে যথারীতিভাবেই ভালো করে আসছে। কোচ সহ পুরো ইকোসিস্টেমটা কিভাবে আরো ভালোভাবে বিল্ড করতে পারি সেটা নিয়ে আর্চারি ফেডারেশনের সাথে বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয় একসাথে কাজ করবে। হকি বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 8-0 গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে বাছাই পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল আশরাফুলদের। পাকিস্তানের হয়ে ম্যাচের 6 ও 19 মিনিটে সুফিয়ান খান পেনাল্টি কর্নার থেকে 2টি গোল করেন। এরপর 13 ও 57 মিনিটে রানা ও ওয়াহিদ আশরাফ 2টি ফিল্ড গোল করলে 4-0 ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। 30 মিনিটে ওয়াহিদ ও 32 মিনিটে শহীদ হান্নান পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে 6-0 ব্যবধানে এগিয়ে নেন। 53 ও 59 মিনিটে আফরাজ ও আহমাদ 2টি গোল করলে 8-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ফলে এক ম্যাচ হাতে রেখেই বাছাই পর্ব খেলার যোগ্যতা অর্জন করল তারা। পাকিস্তান অবশ্যই বড় টিম, কিন্তু আমাদের বাংলাদেশ টিমে আর কি যে প্ল্যানে দিছিল, তো ওই প্ল্যানে আমাদের খেলার সবাই চেষ্টা করছে। তো সবাই সবার জায়গা থেকে আর কি সবকিছু পুরোটা 100% দিয়ে আর কি ট্রাই করছে নিজের বেস্টটা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।